ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা এইচএসের এবিটিএ টেস্ট পেপারের প্রথম পেজ নাম্বার SC1-এর 1 নম্বরের কোশ্চেনগুলো সলভ করব। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা বলছে যে প্রদত্ত চিত্রে আমাদের একের এক দাগ, এখানে বলছে আমাদের এরকম একটা চিত্র দেওয়া আছে যেখানে বলছে দুটো আধান আছে, এর মধ্যে একটা হলো Q1 আর একটা হলো প্লাস Q2, আর বাইরে আরেকটা আধান রাখা আছে প্লাস Q2। এবার জানতে চেয়েছে আর বলা আছে এই তলটা হলো আমাদের S, তাহলে বলছে যে চিত্রে S হলো একটি গাউসীয় তল, তার মানে এই তলটা হলো আমাদের একটা গাউসীয় তল। এখন এই তলে তড়িৎ প্যারাবলের অস্তিত্ব আমাদের কোন আধানগুলোর জন্য থাকবে। তো এখানে আমাদের এই যে তলটা আছে এই তলের উপরে আমাদের যদি তড়িৎ ক্ষেত্র প্যারাবলের অস্তিত্ব দেখতে চাই তাহলে কি হবে, আমাদের এই যে -Q1 আধান আছে প্লাস Q2 আধান আছে, আবার এই বাইরে যে প্লাস Q2 আধান আছে, এই প্রত্যেকটা আধানের জন্যেই এই তলের উপরে আমাদের তড়িৎ ক্ষেত্র প্যারাবল থাকবে। কারণ আমরা কোনো একটা পয়েন্টে যখন তড়িৎ ক্ষেত্র প্যারাবল বের করি, ধরলাম এই তলের উপর যে কোনো একটা পয়েন্টে এই পয়েন্টে আমরা তড়িৎ ক্ষেত্র প্যারাবল বের করবো, তাহলে কি করব, আমরা এই আধানের জন্য এখানে তড়িৎ ক্ষেত্রটা ফার্স্টে বের করব, তারপরে এই আধানের জন্য বের করব, তারপরে এই আধানের জন্য বের করে আমরা ওর যে ভেক্টর যোগ হয় সেটা নেব। তার মানে আমরা দেখতে পাচ্ছি তিনটে আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র হচ্ছে এই পয়েন্টে, সেই তিনটে তড়িৎ ক্ষেত্রের জন্য এই তলের উপর যে কোনো একটা বিন্দু, অর্থাৎ এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্যারাবলটা আমরা পাচ্ছি কীভাবে, ওই তিনটে তড়িৎ ক্ষেত্র প্যারাবলের ভেক্টর যোগ করে। সেই কারণে আমাদের প্রত্যেকটা আধানের জন্যে এই তলের উপর তড়িৎ ক্ষেত্র প্যারাবলের অস্তিত্ব থাকবে। তাহলে আমাদের এখানে ফার্স্ট অপশানটা বলছে যে কেবলমাত্র প্লাস Q2 আধানের জন্য হবে, তো এটাও হবে না। নেক্সট বলছি প্লাস Q1 আর -Q1 আধানের জন্য। এখানে অপশানটা আমাদের ভুল আছে, কারণ এখানে -Q1 থাকলেও প্লাস Q1 কোথাও নেই, তাহলে এখানে একটা আমাদের প্লাস Q2 হবে, মানে অপশান বি যেটা বলছে তাতে আমাদের বলছে যে প্লাস Q1 আর -Q1 আধানের জন্য। তো এই ধরনের কোনো আধানের অস্তিত্ব এখানে নেই আমাদের কোশ্চেনে, তার মানে এটা অবশ্যই আমাদের প্লাস Q2 হবে। যাই হোক, এটাও আমাদের হবে না, কারণ আমরা দেখেছি তিনটে আধানের জন্য হচ্ছে। তারপরে বলছে যে অপশান সি বলছে সবগুলির জন্য, আর অপশান ডি বলছে শূন্য। তো অবশ্যই তিনটে আধানের জন্যই হচ্ছে, সেই কারণে অপশান সি এটা আমাদের অ্যান্সার হবে। তার মানে সবগুলির জন্যই আমরা তড়িৎ ক্ষেত্র প্যারাবল পাবো। তারপরে নেক্সট দুই দাগ বলছে যে আমাদের এখানে সি ধারকত্বের একটি সমান্তরাল পাত ধারককে ভি বিভাবে আহিত করা হলো। পাত দুটির মধ্যে দূরত্ব ডি হলে পাত দুটির মধ্যে ক্রিয়ারত বল হবে। তো এখানে আমাদের একটা সমান্তরাল পাত ধারক আছে, এর ধারকত্ব বলে দিয়েছে সি, আর এর পাত দুটোর মধ্যে যে বিভব পার্থক্য সেটা আমাদের বলা আছে ভি। তাহলে আমাদের আর এদের মধ্যে এই দুটো পাতের মধ্যবর্তী দূরত্ব সেটা বলা আছে স্মল ডি। এখন আমাদের বলছে যে এই পাত দুটির মধ্যে ক্রিয়ারত বল কত হবে। তো আমরা জানি যে একটা সমান্তরাল পাত ধারকে সঞ্চিত যে স্থিতি শক্তি তার রাশিমালা কত হয়, হাফ সি ইন্টু ভি স্কোয়ার। আবার কি হচ্ছে, আমরা এটা জানি যে শক্তিটা যেটা হয় সেটা হয় কৃতকার্যের মানের সাথে সমান হয়। অর্থাৎ এক্ষেত্রে একটা আধানকে আমরা একটা প্লেট থেকে আরেকটা প্লেটে নিয়ে আসতে গেলে যে কৃতকার্য করতে হবে সেটাই আমাদের এই শক্তির সাথে সমান হবে, অর্থাৎ হাফ সি ভি স্কোয়ারের সাথে সমান হবে। এখন আমরা যেমন একটা আধানকে আমরা এই ডি পরিমাণ সরণ ঘটাচ্ছি এবং এর উপরে ধরলাম এফ পরিমাণ বল কাজ করছে, তাহলে আমাদের এক্ষেত্রে কৃতকার্য হবে এফ ইন্টু ডি, এরকম হয়ে যাবে। তো তাহলে এইটা ইকুয়াল টু এফ ইন্টু ডি, এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, হাফ সি ভি স্কোয়ার। এখন আমাদের এফ বের করতে হবে, তাহলে এফকে এইদিকে ভাগ করে দেবো, তাহলে এরকম হয়ে যাবে সি ইন্টু ভি স্কোয়ার বাই 2 ইন্টু ডি। তাহলে এফ এর মানটা হয়ে গেল আমাদের সি ভি স্কোয়ার বাই 2 ডি। তাহলে এখানে আমাদের অপশান বিটা অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনটা বলছে 3 দাগের কোশ্চেনটা, 60 অ্যাম্পিয়ার আওয়ার সামর্থ্যের একটি কোষ সম্পূর্ণভাবে খড়িত অবস্থায় আছে। তো আমাদের একটা কোষ আছে যার সামর্থ্য হলো 60 অ্যাম্পিয়ার আওয়ার। এইবার বলছে যে এই কোষটাকে 5 অ্যাম্পিয়ারের কোষটিকে আহিতকরণের জন্য প্রয়োজনীয় সময়টা কত হবে সেটা জানতে চেয়েছে। তো একটা কোষের সামর্থ্য 60 অ্যাম্পিয়ার আওয়ার, এই কথাটার মানে কি, এই কথাটার মানে হলো এই কোষটা যখন ফুললি চার্জ অবস্থায় থাকবে, মানে পুরোপুরি আহিত অবস্থায় থাকবে, তখন এই কোষটা আমাদের
1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 60 ঘন্টা ধরে দিতে পারবে। তাহলে এটাকে যদি চার্জ করতে হয় আমাদের, তাহলে এই কোষটা আমাদের কি হবে, 1 অ্যাম্পিয়ার পরিমাণে তড়িৎ প্রবাহ একে 60 ঘন্টা ধরে দিতে হবে, তাহলে ওটা ফুললি চার্জড হয়ে যাবে। কিন্তু এখানে বলছি 1 অ্যাম্পিয়ারের জায়গায় আমরা 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ দিচ্ছি, তাহলে ওর চার্জ হতে কত সময় লাগবে? তাহলে আমরা কি করব, এইটাকে এই 5 অ্যাম্পিয়ার দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের সময়টা পেয়ে যাব আমরা। সেটাই আমরা এই জায়গাটাই দেখলাম একটু আগে। তাহলে এখানে ক্যালকুলেশন হলে হচ্ছে কত, 12। তার মানে সময়টা আমাদের হয়ে যাচ্ছে 12 আওয়ার। তাহলে এখানে অপশান বিটা আমাদের অ্যান্সার হবে। তারপর 4 দাগ বলছে যে আমাদের এম ভর ও ই আধানের একটি ইলেকট্রন একটি চৌম্বক ক্ষেত্রের বৃত্তাকার পথে তীব্র বেগে আবর্তিত হচ্ছে, তাহলে ইলেকট্রনের আবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট চুম্বক ভ্রামক এবং কৌণিক ভরবেগের অনুপাত কত হবে? তো এখানে আমাদের একটা এম ভর এবং ই আধানের একটা ইলেকট্রন আছে, সেটা আমাদের একটা বৃত্তপথে আবর্তিত হচ্ছে। তো বৃত্তপথটা আমাদের, হ্যাঁ, ইলেকট্রনটাকে আমাদের একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে বৃত্তাকার পথে আবর্তিত হচ্ছে, আর তীব্র বেগে আবর্তিত হচ্ছে। তো ধরলাম সেই বেগটা হলো আমাদের ভি, ইলেকট্রনটা আমাদের ভি বেগে আবর্তিত হচ্ছে এর ভিতরে, আর এর ব্যাসার্ধ আর ধরে নিলাম। এখন আমাদের জানতে চেয়েছে যে এর সাথে সংশ্লিষ্ট চুম্বক ভ্রামক অর্থাৎ পিএম আর আমাদের কৌণিক ভরবেগ অর্থাৎ ক্যাপিটাল এল এর অনুপাতটা কত হবে। তো এখন আমরা এই পিএম এর রাশিমালাটা বের করবো আর এল এর রাশিমালাটা বের করে এখানে বসিয়ে দেবো। তো পিএম ইকুয়ালটা আমরা কী জানি, আই ইন্টু এ হয়। আইটা হলো তড়িৎ প্রবাহ, আর এটা হলো এই বৃত্তাকার যে লুপটা হচ্ছে তার ক্ষেত্রফল। তো আই ইকুয়ালটা আবার আমরা কী জানি, আই ইকুয়ালটা এটা জানি যে তড়িৎ আধান বাই সময়। তো এক্ষেত্রে তড়িৎ আধানের পরিমাণ হলো আমাদের ই, যেহেতু ইলেকট্রন বলেছে, আর সময় বলতে ইলেকট্রনটা এই বৃত্তপথে এক পাক ঘুরতে যে সময় নেবে সেইটা, তার মানে এর পর্যায়কাল বা আবর্তনকাল বলতে পারি, এক পাক ঘুরতে যে সময়টা নিচ্ছে সেইটা ক্যাপিটাল টি ইন্টু এ, অর্থাৎ এই বৃত্তপথের যে ক্ষেত্রফলটা হবে, মানে এই টোটাল ক্ষেত্রফল সেটা পাই ইন্টু আর স্কোয়ার। এবার এই আবর্তনকাল আমাদের কত হবে, এখান থেকে এই পর্যন্ত ঘুরে আসার জন্যে ওই ইলেকট্রনটা যতটা পথ অতিক্রম করছে সেইটাকে আমরা কি করব, ওর বেগ দিয়ে ভাগ করে দেবো, কারণ আমরা এটা জানি এস ইকুয়াল টু ভি ইন্টু টি। তাহলে টি ইকুয়াল টু আমাদের কী হয়ে যাবে, এস বাই ভি। তো আমরা সেটাই করবো। তাহলে আমাদের এখানে নিচে চলে আসছে টি এর জায়গায় 2 পাই আর বাই ভি ইন্টু পাই আর স্কোয়ার। তো এখানে একটা পাই কেটে গেল, একটা আর কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এই ভিটা উপরে চলে যাচ্ছে, তাহলে ই ভি, এখানে একটা আর পড়ে আছে আর নিচে আমাদের পড়ে আছে 2। তাহলে পিএম এর রাশিমালা আমরা এইটা পেলাম। আর এল অর্থাৎ কৌণিক ভরবেগ এর রাশিমালা হয় আমাদের এরকম এম ভি আর, এটা আমরা জানি। এবার এই দুটো অনুপাত বের করে ফেলবো। তাহলে আমাদের যেটা হচ্ছে দেখা যাক, এখানেই করি পিএম বাই এল ইকুয়াল টু আমাদের পিএম হচ্ছে ইভিআর বাই 2 আর এম হলো, সরি, এল হলো এমভিআর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এটাকে একটু ভালো করে লিখি, এইটা বাই 2 ইন্টু এম ভিআর। এই ভিআর আমাদের কেটে গেল, তাহলে ফাইনালি আসছে ই বাই 2 এম। তাহলে এই অনুপাতটা আমরা পেলাম ই বাই 2 এম। তাহলে অপশান সিটা আমাদের অ্যান্সার হচ্ছে। নেক্সট 5 দাগের কোশ্চেনটা বলছে যে সঠিক বক্তব্যটি নির্বাচন করো। ফার্স্ট অপশান এটা বলছে যে তিরস্চুম্বক পদার্থের ভেদ্যতা, মানে চুম্বক ভেদ্যতাই বলেছে ওরা, 1 অপেক্ষা বেশি হয়। তো তিরস্চুম্বক পদার্থের আমাদের অপশানে চুম্বক ভেদ্যতা এটা সবসময় 1 থেকে কম হয়, কিন্তু 0 থেকে অবশ্যই বেশি হবে। তার মানে এটা বেশি বলেছে, তার মানে অপশান এটা আমাদের সঠিক হবে না। নেক্সট অপশান বি কী বলছে দেখা যাক, বলছে যে পরাচুম্বক পদার্থের চুম্বক প্রবণতা ধনাত্মক হয়। তো পরাচুম্বক পদার্থের চুম্বক প্রবণতা অবশ্যই আমাদের ধনাত্মক হয়। আর এর সাথে আরেকটা প্রপার্টি আছে, সেটা হয় নিম্নমানের। তাহলে এটা হতে পারে। এখন অপশান সিটা দেখা যাক কি বলছে, যে অয়স্চুম্বক পদার্থের চুম্বক প্রবণতা ক্ষুদ্র মানের হয়। তো অয়স্চুম্বক পদার্থের চুম্বক প্রবণতা আমাদের ক্ষুদ্র মানের হয় না, এটা উচ্চমানের হয়।
তাহলে এই অপশান সিটাও আমাদের হবে না। আর নেক্সট অপশান ডি বলছে আমাদের পরাচুম্বক পদার্থের 20 বিন্দু নেই। তো পরাচুম্বক পদার্থের অবশ্যই 20 বিন্দু নেই, তার মানে আমাদের অপশান ডিটা এক্ষেত্রে কারেক্ট হচ্ছে। আর অপশান বিতে আমাদের বলেছে, এটাও কারেক্ট হতে পারে বলেছিলাম। তো এখানে আমাদের যেটা বলছে যে পরাচুম্বক পদার্থের চৌম্বক প্রবণতা আমাদের ধনাত্মক হয়। তো এখানে যেহেতু নিম্নমানের হয়, ধনাত্মক শুধু হলেই তো হবে না, হ্যাঁ আমাদের অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে ওটা ধনাত্মক হয়, কিন্তু নিম্নমানের হয় এটা বলা নেই। তার মানে এই অপশানটাকে আমরা ভুল বলবো, আমাদের তাহলে কারেক্ট অপশান হবে অ্যান্সার ডি। তারপরে 6 দাগের কোশ্চেনটা আমাদের বলছে যে এল ইকুয়াল টু 3 মিলি হেনরি সাবেশাঙ্ক বিশিষ্ট কোনো কুণ্ডলিতে টি সময়ে তড়িৎ প্রবাহ মাত্রা যেটা হয় তার রাশিমালা বলা আছে আই ইকুয়াল টু টি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি, এটা বলা আছে। তাহলে কত সময়ে তড়িৎচালক বলের মান 0 হবে, তার মানে ইটা আমাদের 0 যখন হবে তার জন্য আমাদের টি এর মানটা বের করতে হবে। তো আমরা এক্ষেত্রে এই ই এর মান যেটা হয় সেটা আমরা জানি এল ডিআই ডিটি এরকম হয়। এখন আমাদের ইটা 0 বলা আছে, তাহলে এইটা ইকুয়াল টু আমাদের 0 হয়ে গেল। এটা 0 হয়ে গেলে আমাদের এলটা যেহেতু একটা নির্দিষ্ট মান আছে 3 মিলি হেনরি, তাহলে এখানে আমরা এখান থেকে এটা লিখতে পারি ডিআই ডিটি ইকুয়াল টু 0। তো আমরা এখন ডিআই ডিটি এর মানটা বের করে সেটা ইকুয়াল টু 0 বসিয়ে টি এর মানটা বের করব। তো আয়ের এইটা বলা আছে, তো ডিআই ডিটি কত হয়ে যাবে, এইটা হবে। এখন আমরা ইউ ইন্টু ভি ওই ফর্মুলায় ডেরিভেটিভটা করব। তাহলে এইটা ফার্স্টে ডেরিভেটিভ করলে 2t আসছে, তখন এইটা ধ্রুবক থাকবে, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস টিটা থেকে গেল ওর মতন। এবার নেক্সট আমাদের টি স্কোয়ারটা ধ্রুবক থাকবে, আর আচ্ছা এখানে আমাদের প্লাস বসে, আর এইটার ডেরিভেটিভ হবে, এইটার ডেরিভেটিভ হলে আমাদের কী হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি, এটা ই টু দি পাওয়ার মাইনাস টি থাকবে ইন্টু মাইনাস টি যেটা পাওয়ারে আছে তার একবার ডেরিভেটিভ হবে, অর্থাৎ এখানে টি এর ডেরিভেটিভ হলে মানে মাইনাস টি এর ডেরিভেটিভ হলে আমাদের -1 চলে আসবে। তো এখান থেকে এবার আমরা টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টিটা কমন নিয়ে নিলাম, তাহলে 2 এই মাইনাস থেকে গেল, এইটা হয়ে গেল। তো কোশ্চেনে আমাদের এইটা ইকুয়াল টু 0 আমরা পেয়েছি একটু আগেই, তো এটা ইকুয়াল টু 0 বসিয়ে দিলে আমরা কী পাচ্ছি দেখা যাক, টি ইকুয়াল টু 0 ই টু দি পাওয়ার মাইনাস টি ইকুয়াল টু 0 আর 2 মাইনাস টি ইকুয়াল টু 0 পাচ্ছি। তো টি ইকুয়াল টু 0 মানে যখন শুরু হয়েছে প্রসেসটা তো তখন তো 0ই হবে, যাই হোক তো এইটা আমরা নেব না। আর এটা টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি ইকুয়াল টু 0 এটা হলে আমাদের টিটা ইনফিনিটি হয়ে যায়, এক্ষেত্রে সময়টা কখনোই অসীম হবে না। আর নেক্সট এখান থেকে আমরা টি ইকুয়াল টু পাচ্ছি 2 সেকেন্ড, তাহলে এইটাই আমাদের এক্ষেত্রে অ্যান্সার হবে টি ইকুয়াল টু 2 সেকেন্ড। তার মানে 2 সেকেন্ড সময় পরে ওর তড়িৎচালক বলটা 0 হয়ে যাবে, তাহলে অপশান বিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট 7 দাগের কোশ্চেনটা বলছে যে কোনটির মাত্রা সময়ের মাত্রা নয়। তো ফার্স্ট আমাদের বলা আছে এল বাই আর, সেকেন্ড বলা আছে সি ইন্টু আর, থার্ড যেটা বলা আছে রুট ওভার এল সি, আর ফোর্থ আমাদের এল ইন্টু সি। তো এই যে ফার্স্ট দুটো এল বাই আর আর সি ইন্টু আর, এগুলো আমাদের সময় ধ্রুবক বা টাইম কনস্ট্যান্টের রাশিমালা হয়। তো যেহেতু সময় ধ্রুবক তার মানে এর যে মাত্রা সেটা সবসময় সময়ের মাত্রার সাথে সমান হবে, তার মানে এর যে মাত্রাটা হচ্ছে এদের মাত্রা আমাদের প্রত্যেকটারই মাত্রা আমাদের টি এর সাথে সমান হবে। তার মানে এই দুটো অপশান কখনোই হবে না, কারণ আমাদের জানতে চেয়েছি কোনটার মাত্রা সময়ের মাত্রার সাথে সমান হয়। আর আমরা এটা জানি যে ওমেগা ইকুয়াল টু আমাদের হয় 1 বাই রুট ওভার এল ইন্টু সি, তাহলে রুট ওভার এল সি ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে 1 বাই ওমেগা। তাহলে রুট ওভার এল সি এর মাত্রা যদি আমরা দেখি এটার মাত্রার সাথে সমান হবে। আর ওমেগা মানে কি হয় আমাদের 2 পাই বাই টি হয়, তাহলে এটা যদি বসিয়ে দিই তাহলে 2 পাই বাই টি, এখন এই টিটা উপরে চলে যাবে টি বাই 2 পাই, তাহলে এর মাত্রা যদি আমরা দেখি তাহলে টি এর মাত্রার সাথে সমান হবে, কারণ 2 পাই একটা ধ্রুবক পদের মাত্রা আমাদের 1 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি রুট ওভার এল সি এর মাত্রা টি এর মাত্রার সাথে সমান হচ্ছে, তার মানে এর যে মাত্রাটা হয়ে গেল সেটাও আমাদের টি এর মাত্রার সাথে সমান হচ্ছে, আর পড়ে আছে এল ইন্টু সি। তো এইটার বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে এটা এল সি হয়ে গেল, আর রাইট হ্যান্ড সাইডে তাহলে আমাদের
এই টিটা টি স্কোয়ার হয়ে যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই L/C এর মাত্রাটা আমাদের টি এর মাত্রার সাথে সমান হচ্ছে না। তার মানে অপশান ডিটা আমাদের এক্ষেত্রে অ্যান্সার হবে। তারপরে যেটা বলছে নেক্সট কোশ্চেন, যে ধনাত্মক জেড অক্ষ বরাবর, এটা 8 দাগের কোশ্চেন, আমাদের একটা ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র প্রদত্ত কোন সমীকরণগুলি দ্বারা সূচিত করা হয়। তো আমাদের এটা এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা আছে সেটা পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর চলছে, মানে ধনাত্মক এক্স অক্ষ বরাবর চলছে। তো এখানে কতগুলো আমাদের অপশান বলা আছে, সেগুলো হলো অপশান এ, এই অপশানগুলো আমাদের বলা আছে। তো এর মধ্যে আমাদের বের করতে হবে যে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গটাকে কোন সমীকরণ দ্বারা সূচিত করা যায়। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হলো এই যে তরঙ্গটা যে দিক বরাবর যাচ্ছে তার দিকটা আমরা কী করে বের করি, তার দিকটা আমরা যেটা পাই সেটা হলো ই ভেক্টর প্লাস বি ভেক্টরের সাথে সমান হয়ে থাকে। তো আমরা প্রত্যেকটার ক্ষেত্রে ই ভেক্টর প্লাস বি ভেক্টর বের করে দেখব এই ধনাত্মক জেড অক্ষ বরাবর যে একক ভেক্টরটা হয় অর্থাৎ সেটা কে ক্যাপের সাথে সমান হচ্ছে কিনা। যদি সমান হয় তাহলে সেটা আমাদের অ্যান্সার হবে, আর যদি না হয় তাহলে সেটা অ্যান্সার হবে না। তো ফার্স্টে আমাদের কি হচ্ছে, এই দুটো ক্রস প্রোডাক্ট করলে আমাদের আই ক্যাপের সাথে জে ক্যাপ ক্রস প্রোডাক্ট হচ্ছে, তাহলে আই ক্যাপ ক্রস জে ক্যাপ এটা আমরা জানি কে ক্যাপ হয়, তাহলে এটা তো আমাদের অবশ্যই হবে। নেক্সট অপশানটা বি বলছি, এটাও আই ক্যাপ জে ক্যাপ দুটোই দিয়েছে, মনে হচ্ছে কোশ্চেনটা ভুল আছে, মানে অপশানগুলো ভুল দিয়েছে, এটাও আমাদের কে ক্যাপ হলো। আর সিধা একটা বের করি জে ক্যাপ, আর বি ভেক্টরের ক্ষেত্রে আমাদের আই ক্যাপ আসছে, জে আই মাইনাস কে ক্যাপ হয়। আর থার্ড অপশানটা বলছে কে ক্যাপ আর আই ক্যাপ, মানে কে ক্যাপ ক্রস আই ক্যাপ, তো এটা আমাদের জে ক্যাপ হবে। তো এই দুটো তো লাস্টের দুটো তো কখনোই হচ্ছে না, এটা কে ক্যাপের সাথে সমান হচ্ছে না, তো ফার্স্টের দুটো আমাদের এই অপশান অনুযায়ী অ্যান্সার হওয়া উচিত। তো কোশ্চেনটা ভুল আছে, মানে কোশ্চেনের অপশানগুলো ভুল আছে, এর মধ্যে যে কোনো একটাই অ্যান্সার হবে, তো সেইভাবে কোশ্চেন দেওয়া থাকবে পরীক্ষা। নেক্সট কোশ্চেনটা বলছে যে কাচ নির্মিত একটি সমতলবতল লেন্সের মিউ বলা আছে, অর্থাৎ প্রতিসারাঙ্ক বলা আছে 1.5, আর বলা আছে এখানে যে বক্রপৃষ্ঠের বক্রতা হলো 50 সেন্টিমিটার। তো সমতলবতল লেন্সটা আমাদের এইরকম দেখতে হয়, তো এই বক্রপৃষ্ঠের যে এটা সেটা বলা আছে আমাদের 50 সেন্টিমিটার। আর কি বলা আছে, তাহলে লেন্সের ক্ষমতা অর্থাৎ পিটা কত হবে এটা আমাদের বের করতে হবে। তো আমরা এই ফর্মুলাটা জানি যে কোনো লেন্সের ক্ষেত্রে ওর যে ফোকাস দৈর্ঘ্য যদি এফ হয় তাহলে 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। r1টা হলো আমাদের প্রথমে যে পৃষ্ঠটা থাকে অর্থাৎ এই পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ, এইটাকে আমরা r1 বলি, আর এই পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধটাকে মানে সেকেন্ড যে পৃষ্ঠটা থাকে তার বক্রতা ব্যাসার্ধকে আমরা r2 বলি। তো r1টা এক্ষেত্রে আমাদের ইনফিনিটি হয়ে যাবে, আর এটা বাদিকে আছে সেটাকে মাইনাস ইনফিনিটি বলতে পারি। এখানে মাইনাস প্লাস দিলাম তাই সেটা যায় আসে না, কারণ 1/r হবে, সেটা 0 হয়ে যাবে আমাদের শেষ পর্যন্ত। আর r2টা কি হয়ে যাবে আমাদের, এটা যেহেতু ডান দিকে আছে তো সেই চিহ্নের নিয়ম কাজে লাগিয়ে এটা আমরা বলতে পারি এটা প্লাস 50 সেন্টিমিটার হবে। এখন আমাদের যেহেতু পিটা বের করতে হবে, তো পি ইকুয়াল টু আমরা এটা জানি যে 1/f হয়, যেখানে এফটা আমাদের মিটার এককে আমরা ব্যবহার করি। তো তাহলে এটাকে ফার্স্টে মিটারে কনভার্ট করে নেবো, তার মানে আমাদের এইটা হবে এত মিটার, তাহলে আসছে 1/2 মিটার 8। এবার এখানে আমরা সব মানগুলো বসিয়ে দেবো, বসিয়ে দিলে কী হচ্ছে, এটা হলো 1.5 মাইনাস 1 ইন্টু 1/ইনফিনিটি হয়ে যাচ্ছে মাইনাস ইনফিনিটি, তার মানে কী হয়ে যাবে 0 হয়ে যাবে, 1/ইনফিনিটি মানে 0 হয় আমাদের, তাহলে ফার্স্ট টার্মটা আমরা 0 বসিয়ে দিলাম, এটা মাইনাস আছে আর এখানে আসছে আমাদের হাফ, তো এখান থেকে আসছে 0.5 ইন্টু এটা -2 হয়ে গেল, তো 0.5 ইন্টু 2 আমাদের 1 হয়, আর মাইনাসের জন্য এখানে একটা মাইনাস বসে গেল, তো এর একক হচ্ছে মানে 1/f, এটা হয়ে গেল মিটার ইনভার্স। তাহলে এই ফর্মুলায় যখন আমরা বসিয়ে দেবো তখন ক্ষমতা হয়ে যায় v ইকুয়াল টু -1,
তো পাওয়ারের যে একক হয় সেটা অর্থাৎ ক্ষমতা, তার যে একক হয় সেটা আমরা জানি ডায়োপ্টার ক্যাপিটাল ডি, এটা হয়। তাহলে এখানে আমাদের যেটা -1 ডায়োপ্টার আছে সেইটাই অ্যান্সার হবে। তো এখানে আমাদের অপশানে অপশান এ আর সিতে 1D দিয়েছে। তো আমাদের অপশানগুলো ভুল আছে, আমাদের অ্যান্সার কিন্তু এটাই হবে। তো এই এ আর সি এর মধ্যে একটা -1 দেওয়া উচিত ছিল। তো এইভাবে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় সর্বোচ্চ তীব্রতা হলো I0, তার মানে আইম্যাক্সটা আমাদের বলা আছে I0। এখন বলছে যে একটি ছিদ্র যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তীব্রতা কত হবে। তো প্রত্যেকটা ছিদ্রের যে তীব্রতা সেটা আমরা ধরে নিলাম আই ধরে নিই, তাহলে এই আই এর মানটা আমাদের বের করতে হবে। এখন আইম্যাক্স ইকুয়াল টু আমরা এটা জানি যে √I1 + √I2 তার হোল স্কোয়ার। তার মানে এখানে যে দুটো ছিদ্র আছে দীর্ঘ ছিদ্রে, সেই ছিদ্র দুটোর মধ্যে দিয়ে যে আলোটা আসছে তার তীব্রতা একটা হলো I1 আর একটা হলো I2। এখন আইম্যাক্সটা আমাদের I0 বলা আছে। তো এক্ষেত্রে আমরা দুটো তীব্রতা সমান ধরে নিচ্ছি, তো I ধরে নিলাম, তাহলে কী হবে I + 8 তার হোল স্কোয়ার। তো একটা ছিদ্র যখন বন্ধ করে দেওয়া হচ্ছে তখন যে আরেকটা ছিদ্র থেকে আলোটা আসবে তার তীব্রতা আমাদের আই হবে। তো সেই আয়ের মানটা আমরা এখান থেকে বের করে নেবো, তাহলে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এখান থেকে আমরা কী পাচ্ছি 2 × √I তার হোল স্কোয়ার। এটা I0 = পেলাম। তো এটা ইকুয়াল টু কী লিখতে পারি 2² মানে 4, √I তার হোল স্কোয়ার মানে I হলো। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 4I = I0, তাহলে I = হয়ে যাচ্ছে কত I0/4। তাহলে এর যে তীব্রতা হয়ে যাবে এখন একটা ছিদ্রের তীব্রতা সেটা হবে I0/4, তার মানে অপশান ডিটা আমাদের অ্যান্সার হবে। তারপরে নেক্সট কোশ্চেনটা বলছে যে এখানে ফটো ইলেকট্রনের গতিশক্তি এবং আপাতিত বিকিরণের কম্পাঙ্কের লেখচিত্র হবে। 11 দাগের কোশ্চেন। এখানে 4টে গ্রাফ দেওয়া আছে আমাদের, তার মধ্যে গতিশক্তি এবং আপাতিত বিকিরণের কম্পাঙ্কের লেখচিত্র আঁকতে হবে ফটো ইলেকট্রনের ক্ষেত্রে। তো আইনস্টাইনের সমীকরণে আমরা এটা জানি যে Emax = hν - W0 হয়, যেখানে Emaxটা হলো ইলেকট্রনের যে সর্বোচ্চ গতিশক্তি, সেটা আমাদের কোশ্চেনে বলেছে ইকে, ইলেকট্রনের গতিশক্তি বলেছে, তো সেইটাই ইকে বলেছে। আর এখানে নিউটা হলো আমাদের আপাতিত আলোর যে কম্পাঙ্ক সেইটা, আর W0টা হলো আমাদের ওর যে এইখানে যে ধাতুর উপরে আলোটা ফেলা হচ্ছে সেই ধাতুর কার্য অপেক্ষক। তাহলে এখানে আমাদের গ্রাফটা এই গ্রাফটা আঁকতে হবে, ইকে ভার্সেস নিউ, এটা কি কেমন হবে সেটা জানতে চেয়েছে। এখন আমরা যেটা করব, এই যে ইকুয়েশন দেওয়া আছে এটাকে y = mx + c এর সাথে কম্পেয়ার করে আমরা এই ইকে ভার্সেস নিউ এর গ্রাফটা আঁকবো। কম্পেয়ার করলে আমরা কী পাচ্ছি, y অক্ষ বরাবর অর্থাৎ y এর সিমিলারলি আমরা পাচ্ছি ইকে, তার মানে y অক্ষ বরাবর আমাদের ইকে বসাতে হবে। নিউ এর সিমিলারলি যেটা পাচ্ছি সেটা হলো x, তার মানে x অক্ষ বরাবর আমরা নিউ বসাবো। আর c = পাচ্ছি -W0। আর এখানে এর যে নতিটা হচ্ছে অর্থাৎ m, সেটা = পাচ্ছি আমরা h, তার নতিটা ধনাত্মক হচ্ছে। তাহলে আমরা এখান থেকে এইটুকু বুঝতে পারছি যে গ্রাফটা আমাদের x অক্ষের সাথে এইভাবে থাকবে, ধনাত্মক যেহেতু হচ্ছে একটা কোণ করে থাকবে যেটা আমাদের 90 ডিগ্রি অপেক্ষা কম হবে, এটা তো বোঝা গেল। আর আমাদের এই যে c = অর্থাৎ ছিদ্রাংশটা আমাদের -W0 হচ্ছে। তো c এর মান আমরা কখন পাই, যখন x = 0 হয়ে যাবে, তখন c = আমরা কী পাবো, x = 0 হলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি y = আমাদের c আসছে। তো সেই সিটা কত আমাদের -W0। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্রাফটা হবে সেটা তো সরলরেখা অবশ্যই হবে এবং এইরকম হবে, মানে এরকম দেখতে হবে, এইভাবে একটা কোণ করে থাকবে। আর কি হবে, এই যে গ্রাফটা আমাদের y অক্ষকে ঋণাত্মক দিকে এরকম একটা জায়গায় ছেদ করবে, যেহেতু আমরা y এর মানটা x = 0 তে -W0 পাচ্ছি। তার মানে আমাদের কোশ্চেনে দেওয়া গ্রাফ অনুযায়ী আমাদের গ্রাফটা এরকম দেখতে হবে। আমাদের নিচের পার্টটা কোশ্চেনে দেওয়া নেই, যেহেতু গতিশক্তিটা ঋণাত্মক হয় না সেই কারণে। তো তার মানে এখানে যে অপশানটা হবে অ্যান্সার সেটা হলো অপশান ডি। নেক্সট কোশ্চেনটা বলছে আমাদের এই বিক্রিয়াটা দেওয়া আছে, তো
এই বিক্রিয়াটা কি হবে, বিটা বিঘটন হবে নাকি গামা বিঘটন নাকি নিউক্লিয় সংযোজন না নিউক্লিয় বিভাজন হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি চারটে হালকা মৌল অর্থাৎ চারটে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে আমাদের একটা হিলিয়াম পরমাণু তৈরি করছে এবং দুটো পজিট্রন এবং তার সাথে আমাদের কিছুটা পরিমাণে শক্তি উৎপন্ন করছে। তো এই যে বিক্রিয়াটা এটা আমরা দেখতে পাই কোন ক্ষেত্রে, যেহেতু হালকা পরমাণু নিউক্লিয়াস যুক্ত হয়ে আমাদের ভারী পরমাণু তৈরি করছে অর্থাৎ হিলিয়াম তৈরি করছে এবং তার সাথে একটা ভালো অ্যামাউন্টের শক্তি তৈরি করছে, তো সেটা আমরা দেখতে পাই নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রে। তাহলে এটা আমাদের নিউক্লিয় সংযোজন হয়ে যাবে। তার মানে অপশান সিটা অ্যান্সার হবে। তারপরে নেক্সট 13 দাগ বলছে যে ট্রানজিস্টরের আলফা ইকুয়াল টু 0.96 হলে প্রভাব বিবর্ধন গুণক বিটা এর মান কত হবে। তো 13 দাগ এখানে আমাদের আলফা বলা আছে 0.96 এইটা, তাহলে আমাদের বিটা অর্থাৎ প্রভাব বিবর্ধন গুণক এটা বের করতে হবে। তো আলফা আর বিটার মধ্যে রিলেশনটা এটা হয় আমরা জানি, বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা। তো এবার এখানে মানটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশনটা করব। তো এইটা হচ্ছে এখন এটা বিয়োগ করলে কত হবে 0.04, এই পয়েন্ট উঠে গেল, তাহলে এটা কাটাকুটি হলে 24 হবে, তাহলে বিটার মান পাচ্ছি আমরা 24। তো অপশান সিটা তাহলে অ্যান্সার হবে। নেক্সট আমাদের 14 দাগের কোশ্চেনটা কি বলছে দেখা যাক। বলছে যে সঞ্চার ব্যবস্থার প্রধান অংশ হলো প্রেরক গ্রাহক সঞ্চার প্রণালী এবং সবগুলি। তো সঞ্চার ব্যবস্থা মানে কোনো একটা ডেটা, মানে আমাদের হয় শব্দ হতে পারে বা আলো হতে পারে, সেটাকে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের যেখান থেকে পাঠাবো সেটাকে কি বলবো, প্রেরক, তাকে বলবো প্রেরক। তো সেই প্রেরকের দরকার হয়। আবার এই যে শব্দ বা আলো বা কোনো একটা অন্য কিছু হতে পারে ডেটা, সেই ডেটাটা যার মধ্যে দিয়ে যাবে সেটাকে আমরা বলবো সঞ্চার প্রণালী। তো সঞ্চার প্রণালীরও আমাদের দরকার হচ্ছে। আবার লাস্ট যেখানে আমাদের ওই জিনিসটা গ্রহণ হবে সেটাকে আমরা বলবো গ্রাহক। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রেরক, সঞ্চার প্রণালী এবং গ্রাহক এই তিনটেরই আমাদের এক্ষেত্রে দরকার পড়ছে। তার মানে এক্ষেত্রে প্রধান অংশগুলো জানতে চেয়েছে, তো সেটা অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সবগুলি। নেক্সট 2-1 দাগ বলছে যে পৃথিবী পৃষ্ঠে কোন স্থানে বিনতি কোণ 0 ডিগ্রি হয়। মানে যে স্থানে আমরা একটা চুম্বককে ঝুলিয়ে দিলে, স্বাধীনভাবে যদি ঝুলিয়ে দেই, সেক্ষেত্রে আমাদের ওটা যদি অনুভূমিকভাবে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের বিনতি কোণটা 0 হবে। তো এটা আমরা দেখতে পাই নিরক্ষীয় অঞ্চলে। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই মেরু অঞ্চলে এই বিনতি কোণের মান কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়ে থাকে। নেক্সট 2 দাগ যেটা বলছে যে যদি লেন্সের সূত্রটি ভুল হয় তাহলে কোন সংরক্ষণ সূত্রটির অস্তিত্ব থাকে না। তো লেন্সের সূত্র পড়ার সময় আমরা দেখি যে এটা শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। তো লেন্সের সূত্র যদি আমরা ভুল ধরে নিই তাহলে বলতে পারি যে শক্তি সংরক্ষণ সূত্রটা আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে শক্তির সংরক্ষণ সূত্র। আচ্ছা, এর অথবা একটা কোশ্চেন বলছে যে বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষমতা গুণক কত। তো আমাদের বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষমতা গুণক বের করতে হবে। তো ক্ষমতা গুণক তার রাশিমালা হয় আমাদের cos থিটা। তো এই ক্ষেত্রে আমাদের বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষেত্রে এই থিটাটা আমাদের 0 হয়ে যায়, তাহলে cos থিটা আমাদের কি হয়ে যাবে cos 0। তাহলে cos 0 এর মান আমাদের 1 হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে 1। তারপরে 3 দাগের কোশ্চেনের ফার্স্টটা বলছে যে যদি কোনো গোলীয় দর্পণের অনুবন্ধী ফোকাস যুগল দর্পণটির একই দিকে অবস্থিত হয় তবে দর্পণটির প্রকৃতি কী হবে। তো অনুবন্ধী যুগল বলতে আমরা কি বুঝি, ধরা যাক আমাদের এই ধরনের একটা দর্পণ আছে, অবতল দর্পণই ধরলাম। তো এর ক্ষেত্রে আমাদের এমন একটা পয়েন্ট আছে যে পয়েন্টে আমরা বস্তু রাখলে প্রতিবিম্ব ধরা যাক আমাদের এরকম জায়গায় তৈরি হচ্ছে কোথাও একটা। এইবার আমরা যদি জিনিসটা উল্টে দিই, মানে আমরা বস্তুটাকে এখানে রাখছি এইভাবে, তাহলে প্রতিবিম্ব আমাদের যদি এখানে তৈরি হয় তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট দুটোকে আমরা বলবো অনুবন্ধী ফোকাস যুগল। তো
আমাদের অ্যাকচুয়ালি অবতল দর্পণের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, এই যে বস্তুটা সেটাকে আমরা যদি ওর বক্রতা কেন্দ্র অর্থাৎ ফোকাস দূরত্ব তার ডবল দূরত্বে রেখে দেই, তাহলে দেখা যায় এটা সি, তাহলে দেখা যায় আমাদের বস্তুটার যেখানে রাখছি সেখানেই ওর প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তার মানে আমরা উল্টোভাবে বলতে পারি যে আমরা প্রতিবিম্বের জায়গায় বস্তুটা রাখলে আমাদের বস্তুর জায়গায় প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে অবতল দর্পণ। আর এর অথবা বলছে যে তরঙ্গ মুখে অবস্থিত যে কোনো দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত? তো আমরা এটা জানি যে একটা তরঙ্গ মুখের উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুর মধ্যে দশা পার্থক্য শূন্য হয়, অর্থাৎ ওরা সমদশায় থাকে। তার মানে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে 0। নেক্সট তাদের কোশ্চেনটা বলছে যে কি সত্ত্বে একটি অর্ধপরিবাহী ডায়োড খোলা সুইচের মতো আচরণ করবে। তো খোলা সুইচের মতো আচরণ করতে গেলে আমাদের কি করতে হবে, এই ডায়োডটা দিয়ে যে বর্তনীটা তৈরি হচ্ছে সেই বর্তনীর মধ্যে আমাদের তড়িৎ প্রবাহটা শূন্য হতে হবে। তো একটা ডায়োড, আমাদের এই ডায়োডটা যখন আমাদের রিভার্স বায়াসে থাকে, অর্থাৎ এর যে এন টাইপটা আছে মানে এর সাথে যদি আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্ত আর এই পি টাইপের সাথে যদি আমরা ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যোগ করে দেই, তাহলে কী হবে, এই ডায়োডটা রিভার্স বায়াসে থাকবে অর্থাৎ বিপরীত বায়াসে থাকবে এবং এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আইটা আমাদের 0 হয়ে যাবে। আরেকটা কাজ করতে পারি, এখানে আরেকটা রোধ দিয়ে দিতে পারি আমরা, এইভাবে আমাদের বর্তনীটা হবে, আইটা 0 হয়ে গেল। তাহলে এক্ষেত্রে তো আই 0 হওয়া মানে কি, বর্তনীতে আমরা বলতে পারি সুইচটা খোলা অবস্থায় আছে, সুইচ খোলা অবস্থায় থাকে, বর্তনীর মধ্যে কারেন্টটা অবশ্যই 0 হবে। তো এটাই আমাদের বলতে হবে যে এক্ষেত্রে আমাদের ডায়োডটা যদি বিপরীত বায়াসে থাকে তাহলেই আমাদের এই জিনিসটা হবে। আর এর অথবা বলছে যে অর্ধ পরিবাহী পদার্থের ক্ষেত্রে শক্তি পটি পার্থক্যের মাত্রা কত? তো অর্ধপরিবাহী আমরা জানি যে জার্মেনিয়াম, সিলিকন এইসব দিয়ে তৈরি হয়, এগুলো সব অর্ধপরিবাহী। তো জার্মেনিয়াম বা সিলিকন এদের ক্ষেত্রে, জার্মেনিয়ামের ক্ষেত্রে এই যে শক্তি পটি যে পার্থক্যটা হয় সেটা হয় আমাদের এইরকম 0.67 ইলেকট্রন ভোল্ট বা অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি 0.7 ইলেকট্রন ভোল্ট। আর সিলিকনের ক্ষেত্রে এটা হয়ে থাকে আমাদের 1.1 ইলেকট্রন ভোল্ট। তো আমরা এই দুটো থেকে দেখতে পাচ্ছি যে এগুলোর মান প্রায় 1-এর কাছাকাছি আছে। তো সেই কারণে এর মাত্রাটা আমরা বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি 1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হবে। তো এটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।